এটি আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। আমাদের এলাকার চেয়ারম্যান হাসিবকে একটা পরীতে ধরে নিয়ে যায় এবং দীর্ঘ 2 মাস পর তাকে ফেরত দিয়ে যায়। এই 2 মাস তাকে আমাদের এলাকায় কোথাও দেখা যায়নি এবং এই 2 মাস তার বাবা মা সহ সকলেই বেশ চিন্তায় ছিল হাসিব কোথায় গিয়েছিল এবং কেনই বা 2 মাস পরে ফিরে আসলো। সেই ঘটনাটি শুনলে আপনারা সকলে অবাক হয়ে যাবেন। হাসিবকে একটা পরীতে তুলে নিয়ে গিয়েছিল এবং সেই পরীটা হাসিবকে পছন্দ করত। কিভাবে পরীটা হাসিবের কাছে আসলো এবং হাসিবকে তুলে নিয়ে গেল, সেই ঘটনাটি জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেকআপ বক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই যাবেন। তাহলে চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আসিফের জীবনের ঘটনায়, যাকে কিনা একটা পরীতে আচর করেছিল এবং তাকে নিয়ে গিয়েছিল এবং আসিফ সেই পরীটাকে ভালোবাসতো এবং পরীটা তাকে পছন্দ করেই তাদের দেশে নিয়ে গিয়েছিল। আমার নাম আসিফ, আমি একজন চেয়ারম্যানের ছেলে। ঘটনাটি আমি লিখে পাঠাচ্ছি এবং এই ঘটনাটি আমার সঙ্গে ঘটা এক বাস্তব ঘটনা, যা কিনা আমার জীবন বদলে দিয়েছে। শুরুতে আমি চেয়ারম্যানের ছেলে হওয়ার কারণে বেশ দাম্ভিকতা এবং গরিমা নিয়ে চলাফেরা করতাম, কিন্তু সেই পরীটি আমাকে শিখিয়েছে যে ভালোবাসা কী জিনিস এবং কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। সেটা তার কাছে না গেলে হয়তো আমি জানতে পারতাম না। আমার আব্বা আমাদের এই অঞ্চলের একজন প্রভাবশালী চেয়ারম্যান ছিল এবং পরপর 3 বারের চেয়ারম্যান, যার কারণে আমাদের দাম্ভিকতা এবং সেই সঙ্গে আমাদের ক্ষমতা ছিল অন্যরকম। আমার বড় ভাই সে নিজে লিডারগিরি করে বেড়াতো। আমি ছোটবেলা থেকে তাকে দেখেই শিখেছি। ছোটবেলায় আমার আম্মাকে যখন দেখতাম যে সে বলতো যে তুই চেয়ারম্যানের ছেলে, তুই স্বাভাবিকভাবে কেন চলাফেরা করবি, এগুলো শোনার পর আমারও তাই মনে হতো যে আমি কেন স্বাভাবিক অন্যান্য মানুষের সঙ্গে মতো চলাফেরা করব। আমি স্কুলে তেমন বন্ধু বানাতাম না, যারা বড়লোক ছিল শুধুমাত্র তাদের সঙ্গেই মেলামেশা করতাম। তবে গ্রামে আমার এক ছোটবেলার বন্ধু ছিল, তারা বেশ গরিব ছিল এবং তার মা আমাদের বাড়িতে কাজ করত। ওর সঙ্গে ছোটবেলা থেকেই মিশতাম, যার কারণে ওর সঙ্গে মেশার একটা অভ্যাস হয়ে গিয়েছে এবং ওর সঙ্গে মিশলে বেশ ভালো লাগতো। আর ও বেশ জ্ঞানী একজন ছেলে ছিল, যার কারণে ওর সঙ্গে মিশতাম। আর এমনিতে গ্রামের সব বড়লোক ছেলেদের সঙ্গেই মিশতাম, গরিব ছেলেদের সঙ্গে খেলতামও না আর তাদের সঙ্গে মিশতামও না। এটা ছিল হচ্ছে আমার অভ্যাস স্কুল লাইফ থেকে এরকমই করতাম। আর দুষ্টুমি ফাজলামি তো আছেই। যখন একটু বড় হতে শুরু করলাম, তখন কেমন যেন নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। সকলকে মানুষ বলে মনে করতাম না, সকলকে কেমন যেন হেয় করতাম এবং কোনো গরিব মানুষ দেখলে তাকে ফকিরনি, ছোট লোক বলে অসম্মান করতাম। তো আমি চেয়ারম্যানের ছেলে, আমার আব্বাজান বেশ সৎ এবং ভালো একজন চেয়ারম্যান ছিল, কিন্তু সেই হিসাবে আমি সেরকম হইনি। আমার একটু অন্যরকম ছিল, তবু আব্বাজানকে সবাই সম্মান করতো এবং ভয় পেত। এই জন্য আমার আব্বাজান পরপর 3 বার চেয়ারম্যান হতে পেরেছে, কিন্তু তার ক্ষমতার অপব্যবহার আমি করে বেড়াতাম। যখন আমি কলেজে উঠলাম, তখন আমি যেন সারা গ্রাম ভরে ওই উল্টাপাল্টা কাজ করে বেড়াতাম। কাউকে দেখলে মারতাম অথবা কারোর জিনিসপাতি চুরি করে খেয়ে ফেলতাম। গ্রামের ছেলেপেলে বা একটু দুষ্টু পোলাপান যা করে আর কি। তো ওই সময়টাতে আমি তখন বাড়িতে আসি একটা মোটরসাইকেল কেনার জন্য জিদ ধরতে। কারণ হচ্ছে আমি যখন শহরে যাই, শহরের কলেজে, তখন সেখানে দেখি যে অনেকে মোটরসাইকেল নিয়ে কলেজে আসে, তারপর সকলে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। এই সমস্ত জিনিস আমি যখন দেখলাম, তখন প্রথমবারের মতো আমি জিদ ধরলাম। আগে স্কুলে থাকতে সাইকেলের জন্য জিদ ধরতাম, তারপর পরে কলেজে ওঠার পরে মোটরসাইকেলের জন্য জিদ ধরতে শুরু করলাম। তো যাই হোক, আমার আব্বাজান তো কোনোভাবে কিনে দিবেন না, হ্যান ত্যান অনেক কষ্ট করে তাকে ইমপ্রেস করলাম। তো কষ্ট কীভাবে করেছিলাম, আমি হচ্ছে কি অসুস্থতার ভান ধরলাম এবং আমি বললাম যে মোটরসাইকেল আনলে স্কুলে যাবো না, আমি খাবো না, হ্যান ত্যান এরকম ভান ধরলাম। তো যাই হোক, আমার আব্বাজান ইমপ্রেস হয়ে একটা মোটরসাইকেল তিনি কিনে দিলেন এবং সেটা পাওয়ার পর থেকেই আমি আসলে উড়নচণ্ডী হয়ে উঠলাম যে এক জায়গায় আমি টিকতাম না। দেখা যেত কি যে এই জায়গা থেকে ওই জায়গা, সেই জায়গা থেকে এরকমভাবে চলে যেতাম এবং রাত বেরাত পার্টি করে বেড়াতাম। বিশেষ করে আমার হচ্ছে গিয়ে নেশার ঘোর ধরেছিল। আর ওই সময়টাতে আমাদের এলাকায় নেশাদ্রব্য খুব ভালোভাবে পাওয়া যেত
এবং এক প্রকার নেশা ধরেছিল আমাকে। রাত্রেবেলা বেশিরভাগ দিনই আমরা নেশা করার জন্য বের হয়ে যেতাম বাড়ি থেকে, এবং আমার যে কয়েকটা বড়লোক বন্ধু ছিল আমরা সকলেই স্কুল মাঠে অথবা স্কুলের পিছনে অথবা এখানে একটা ভিটা ছিল, গভীর জঙ্গলওয়ালা ভিটা, সেই ভিটার মধ্যে চলে যেতাম এসব করার জন্য। তো এইগুলো ছিল হচ্ছে আমার বদ অভ্যাস এবং এগুলোই করতাম। ঝড়ে গিয়ে মোটরসাইকেল দিয়ে মেয়েবাজি, তারপর মানে যত ধরনের খারাপ কাজ করা যায় সব কিছু করতাম। তো এরকমটা করার পরে আমি আসলে জীবনকে উড়াচ্ছিলাম আর কি, জীবনকে নষ্ট করছিলাম, সেটা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু সেদিন রাতটা আমার জীবন বদলে দেয়, যেদিন রাতে আমার জীবনে হচ্ছে হুরাম আসে, এবং হুরাম আমার জীবনের অনেকাংশ বদলে দেয়। আসলে সে কিভাবে আসে, কেন আসে, এই বিষয় সম্পর্কে আমি কিচ্ছু জানি না। মূলত হচ্ছে যেদিনকে রাত্রেবেলা ঘটনা ঘটে সেদিনকে হচ্ছে আমি, আমার দুই বন্ধু এবং আরেকজন ছিল, ওই যে আমার সেই গরিব বন্ধুটি, ওকে ইনভাইট করেছিলাম। মূলত হচ্ছে আমার কাছাকাছি খুব কাছের বন্ধু, ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, এই জন্য ওকে ইনভাইট করেছিলাম। অবশ্য অন্যান্য সকলের ওইরকম কোনো সমস্যা নেই, শুধুমাত্র আমি এটা করতাম। তো ওকে সেদিনকে নিয়ে বললাম যে চল দোস্ত, আজকে আমরা চিকেন পার্টি করব, স্কুল মাঠের ওই পাশে যে ফাঁকা জঙ্গলটা আছে ওই ভিটার ওপর চিকেন পার্টি করব, চল। তো ও তখন বললো কি যে আব্বা যাইতে দিবে না। তাই আমি বললাম কি যে আমি কাকার সঙ্গে কথা বলতেছি। তো তখন কাকার সঙ্গে কথা বলে ওকে নিয়ে গেলাম, এবং ও তো জানতো না যে আমরা মুরগি চুরি করে আনি না তারপরে খাবো। তো ও তখন কি করলো, বললো কি যে যখন জানতে পারলো যে মুরগি চুরি করে আনবো, ও বেশ ভালো একজন ছেলে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো তখন আমি হচ্ছে কি ওকে বললাম কি যে আরে ধরো, একদিন দুদিন কিছু করলে কিছু হয় না। তো ওকে নিয়ে আমি তখন গেলাম হচ্ছে পাশের একটা বাড়িতে মুরগি চুরি করার জন্য। রাত তখন প্রায় 11টা কি 12টা বাজে। তো ওই সময়টাতে আমি সেই মুরগিটা চুরি করে নিয়ে আসলাম, খোপ থেকে ধরে নিয়ে আসলাম। তো ওই সময় গ্রামগঞ্জ ছিল একদম অনুন্নত এবং বিদ্যুৎ থাকতো না। তো আমি গিয়ে জাস্ট মুরগির গলাটা চেপে ধরলাম। ওই বাড়িটা আবার বাড়ি থেকে মুরগি একটু দূরে ছিল। চেপে ধরার সঙ্গে সঙ্গে সে তখন মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম, এবং এনে আমরা জবাই টবাই দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করতে করতে 1টা 2টা বাজলো। এবং আমি নিজে নেশা করেছিলাম, আমার ওই বন্ধুটি যে গরিব বন্ধুটি ছিল ও তখন নেশা করলো না আর কি। ও বললো কি যে না আমি এগুলো খাই না, আমি খাবো না। তো আমি পুরো ডাল ছিলাম। তো আমি ওকে বলছিলাম যে তুই আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসিস, তারপর নয় বাড়ি চলে আসিস, ঠিক আছে? তো ও বললো কি যে আচ্ছা ঠিক আছে, তোকে বাড়ি আগ পর্যন্ত দিয়ে আসবো। তো এরপরে আমরা পার্টি টাটি করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমি আর ও মোটরসাইকেল নিয়ে আমার যে রাস্তা ধরে আমি আসছিলাম। তো এক পর্যায়ে ও তখন বললো যে আমার নামায় দিয়ে যা, আব্বা আসলে রাগ করবে, তুই দয়া করে কষ্ট করে চলে যা, এখান থেকে তোর বাড়ি খুব বেশি দূরে না। আসলে ওদের বাড়ি খুব বেশি দূরে ছিল না, 0.5 কিলোমিটার দূরে ছিল এখান থেকে, তার থেকেও কম হবে, 300 মিটার বা 400 মিটার হবে এরকম। তো ও তখন বলে আচ্ছা ঠিক আছে দোস্ত, চলে যেতে পারবো। তো এটা খালের পাড় ছিল। ও তখন আমি তখন ওকে নামাই দিয়ে ও চলে গেলাম, মোটরসাইকেলে টানতে শুরু করলাম। তো আমি আস্তে ধীরে চালাচ্ছিলাম, এবং চালানোর এক পর্যায়ে আমার হচ্ছে গিয়ে বেশ পানি তৃষ্ণা পেল, এবং সেই সঙ্গে ভাবলাম যে কি সুন্দর জ্যোৎস্না দেখা যাচ্ছে, একটু এখানে দাঁড়িয়ে আমি জ্যোৎস্নাটা দেখি। তাই বলে আমি মোটরসাইকেল হালকা হালকা টানছিলাম। তো ঠিক সেই মুহূর্তে সেই রাস্তা ধরে একটা বিড়াল যাচ্ছিল, সেটা আমি দেখতে পাইনি আসলে। তো আমি থামাবো যে আমার কাছে মনে হচ্ছিল যে বিড়ালটা দূরে, কিন্তু সেটা যে কাছে আছে সেটা আমি দেখিনি। আচমকা বিড়ালটা হচ্ছে পাস হতে যায়, এবং মোটরসাইকেলের আলো হচ্ছে গিয়ে তখন নিভানো ছিল, কারণ জ্যোৎস্নার আলোতে আমি আস্তে আস্তে করে আনন্দ নিতে যাচ্ছিলাম। তো আচমকা পিক আপে চাপ পড়ে গিয়ে মোটরসাইকেল এমন জোরে দৌড় মারার সঙ্গে সঙ্গে সেই বিড়ালটার গায়ে গিয়ে আঘাত করে, এবং বিড়ালের গায়ের মধ্যে একটা চাকা উঠে যায়। তো ঠিক সেই মুহূর্তে আমি আসলে কিছু বুঝতে পারি না যে কি পড়লো নিচে। আমি তখন নিচে একদম শটাং হয়ে পড়ে গেছি, আমার তার কোনো হুঁশ নেই, ঘাসের উপর পড়ে গেছি, মোটরসাইকেল কাত হয়ে নিচে পড়ে গেছে। তো আমি তখন এরকম কাঁধে আকাশের দিকে তাকায় আছি, কি ঘটছে সেটা আমি বুঝতে পারতেছিলাম না আসলে, ওরকমটা বোঝার কোনো উপায়ও নাই। তো তখন আমি হচ্ছে কি ওরকম শুয়ে আছি শটাং হয়ে। শুয়ে থাকার এক পর্যায়ে আমি দেখলাম কি যে সে একটা জিনিস আমার দিকে এগিয়ে আসতেছে, জিনিসটার শরীরে আলো জ্বলতেছে, এবং সেই আলোটা এমন তীব্র যে তার দিকে ঠিক রকম তাকানো যাচ্ছে না। এবং তারপর দেখতে পেলাম যে একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, বেশ সুন্দরী একটা মেয়ে, রূপবতী, তার চেহারা এত পরিমাণ মিষ্টি এবং আলো ঝরছে তার চেহারা দিয়ে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ঠিক সেই মুহূর্তে সে এসে আমার গলা চেপে ধরলো। গলা চেপে ধরে আমাকে জাস্ট খালি একটা কথা বললো যে তুই আমার গায়ের পর দিয়ে কেন উঠিয়ে দিলি। তো এটা যখন বললাম, তো আমি তখন বুঝতে পারছিলাম যে কী করছে আসলে, আমার গায়ের পর দিয়ে আমি তার গায়ের পর দিয়ে কেন উঠাতে যাবো। আর সে কে? সে একটা এত সুন্দর একটা মেয়ে মানুষ, তার শরীরে এত শক্তি যে সে আমাকে ধরে একদম উপর পর্যন্ত তুলে ফেলেছে। তো আমি তখন গলা ছাড়ানোর চেষ্টা করছিলাম, এবং আমার তখন হুঁশ আসলো যে কেউ যেন আমাকে চেপে ধরেছে এবং আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
তো ঠিক সেই মুহূর্তে আমি তখন তাকে ছাড়িয়ে ওইখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেলাম এবং আমি দেখতে পেলাম যে সে আমার পেছন পেছন আসছে। আমি তখন দৌড়াতে শুরু করলাম। ওইখান থেকে বাড়িটা একদমই কাছে ছিল, হয়তো 2 মিনিট এর রাস্তা। আমি যদি দৌড়ে যাই তাও 1 মিনিট সময় লাগবে। তো আমি তখন দৌড় মারলাম। দেখলাম কি যে মেয়েটি আমার পেছন পেছন আসছে এবং মেয়েটি শূন্যে ভাসছে। আমি একবার পেছনে তাকাচ্ছি, আবার সামনের দিকে তাকাচ্ছি। সে শূন্যে ভাসছে এবং আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে খেয়ে ফেলবে বা আমাকে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। আমি আসলে বুঝতে পারিনি যে সে কী জিনিস ছিল বা কেন ছিল। তো আমি তখন ওইখান দিয়ে দৌড় মারলাম। তো দৌড় মেরে ওই সামনের রাস্তা দিয়ে ঘুরে গেলে হতে 1 মিনিটের মতো সময় লাগে, কিন্তু এইখানে মাঝখানে ভুঁই আছে, ধান ক্ষেত আছে। ধান ক্ষেতের মধ্যে যদি আমি যাই তাহলে তো 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় লাগবে যেতে, কারণ হচ্ছে আতাল আছে মাঝখানে। তো ওদিক দিয়ে আমি চিন্তা করলাম ধান ক্ষেতের মধ্যে দিয়ে নামি। তো আতাল দিয়ে তখন আমি দৌড়াতে শুরু করি এবং খুব জোরে দৌড়াচ্ছিলাম। তো এক পর্যায়ে আমাদের ওই দ্বিতীয় ভুঁইটা যে ছিল, জমিটা ছিল, সেই জমিটাতে হচ্ছে কি কেউ সেচ দিছে আর কি, সেটা কাদা হয়ে আছে। তো আমার ওই আতাল ভেঙে নিচে পা পড়ার সঙ্গে সঙ্গেই আমি একদম কাদার ভিতরে লেপটে গেলাম আর কি, কাদার মধ্যে পড়ে গেলাম। তো ঠিক সেই মুহূর্তে সেই জিনিসটি মানে মেয়েটি উড়ন্ত অবস্থা আমার কাছে আসলো। তো আমি তখন তার গায়ে কাদা ছোড়ার চেষ্টা করলাম। তো সে সরে যাচ্ছিল, আমি যখনই কাদা ছোড়ার চেষ্টা করছিলাম সে সরে যাচ্ছিল এবং আমি জানি না যে জিনিসটা কী ছিল। ওই সময় পর্যন্ত আমি জানি না যে জিনিসটা কী ছিল এবং এরকমভাবে আমার পেছন পেছন আসছে কিসের জন্য, আর সে ওরকমভাবে আকাশে ভাসছে কীভাবে সেটা যেন আমার বোধগম্য হচ্ছে না। তো আমি তখন জোরে চিৎকার করছি, চেঁচামেচি করছি, কিন্তু তাও আমার মূলত হচ্ছে কি ওরকমভাবে গলা দিয়ে শব্দ বের হতে যাচ্ছে না বা আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। সেই মুহূর্তে আমি তখন উঠি, এখান থেকে উঠে আমার গায়ে তখন পানি কাদা দিয়ে একদম ভরে গিয়েছে। তো আমি তখন দৌড় মারার পরে আমি বাড়ির কাছাকাছি যাই এবং বাড়ির কাছাকাছি যাওয়ার পর আমি হচ্ছে আমার যে বড় ভাই আছে, বড় ভাইকে দেখতে পাই বাড়ির সামনে। তো সেও নিশ্চয়ই মদের রাউন্ড মেরে এখানে বসছে আর কি। তো আমার বড় ভাই ছিল হচ্ছে গিয়ে সব থেকে বাজে ধরনের লোক। তার এখানে ইটের ভাটার ব্যবসা ছিল, আর সে যত ধরনের অনৈতিক অবৈধ কাজ করতো সেগুলো সেই করতো। তো সে আমাকে দেখে বললো কি যে কিরে তুই এরকম কাদা মাদা মাইখা কোথা থেকে আসলি। তো আমি বুঝতে পারলাম যে সেও হয়তো মাল খেয়ে আছে। তো আমি তখন বললাম যে হাঁটতে বেরিয়েছিলাম। তাই বলে আমি নিরিবিলি পেছন দিকে তাকাইলাম, দেখলাম যে কেউ নাই সেখানে। তারপর আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমাদের এখানে কুয়া ছিল একটা, আমাদের ব্যক্তিগত পার্সোনাল কুয়া, খুব সুন্দরভাবে করা আর কি, শান বাঁধানো। তো সেই শান বাঁধানো কুয়ার ভিতরে আমি গোসল করতে নামলাম এবং আমি গোসল করছিলাম। সেই মুহূর্তে আমি দেখি যে পুকুরের ওই পাশে পানির উপরে কেউ একজন শূন্যে ভাসছে এবং সে তার আলোটা নদীর উপর পড়েছে, পানির উপর পড়েছে এবং তাকে তার অববাই সে যে একটা মেয়ে সেটা বোঝানো যাচ্ছে। এবং আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই পুকুর ঘাটে গোসল করতে আসবো সেই সাহসটা আমি আসলে নেশায় না থাকলে পেতাম না। তো আমি তখন গোসল করার পর আমার খানিকটা স্বাভাবিক লাগে এবং নেশা আমার তখন খানিকটা কাটে। তখন আমি বুঝতে পারি যে জিনিসটা কী ছিল এবং আমাকে কেন এরকমভাবে ফলো করতে শুরু করলো। এবং সেই মেয়েটার সুন্দর চেহারা তখন আমার চোখের সামনে ভাসতে শুরু করলো। আমি তখন সেখানে শুয়েছিলাম এবং শুয়ে ভাবতেছি যে মেয়েটার এত সুন্দর চেহারা, মেয়েটা কে, কী চায়। তখন আমার মনে পড়ে যে হায় আল্লাহ, আমার মোটরসাইকেল তো সেখানে ফালায় রেখে আসছি। তো আমি সেরকমভাবে সেখানে মোটরসাইকেল তো পড়ে আছে, আমি জানিও না যে ওখানে এরকমভাবে রেখে আসছি। তো যাক, ওইটা কেউ নিবে না আমি জানি। সকালবেলা ঘুম থেকে উঠলাম দেরি করে, 9টা-10টার দিকে। তো আমার যে মোটরসাইকেল ওটা আমাদের এলাকার লোকজন জানে। তো এটা জানার পর যে দেখছে সকালবেলা সে আমার বাড়ির সামনে দিয়ে গেছে আর কি। তো যাক, আমি বেঁচে গেছিলাম যে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেছে এবং আব্বা বাড়িতে ছিল না, আম্মার কাছে দিয়ে গেছে। তো আম্মা আমাকে ঘুম থেকে উঠা বলে যে মোটরসাইকেল কই ফেলায় রেখে আসছিলি। তো আমি বললাম কি যে এই তো বাড়ির সামনে ছিল। ওই শালা ভুল বলতেছে, ও হচ্ছে কি ওইটা বাড়ির সামনে থেকেই দিয়ে গেছে। আসলে কালকে রাত্রে বাড়িতে ঢুকাইতে মনে ছিল না, আর ভাইয়া বললো কি যে সে নাকি নিয়ে যাবে সেই জন্য। তো আম্মা তখন আমার 19-20 বুঝাইতে তাকে আমি যেভাবে হোক লাপাত্তা করে দিলাম। তো ওই দিন থেকে আমার সঙ্গে ঘটা শুরু করলো অদ্ভুত সব ঘটনা, যে ঘটনা কিনা আমার কাছে মানে নতুন ছিল। এরকম ঘটনা আমি কখনো দেখিনি। তো যাক, এরকম করে 2 দিন মাঝখানে কাটে। 2-3 দিনের মধ্যে আমার সঙ্গে আর তেমন কোনো কিছু ঘটেনি। 4th দিনের মাথায় আমি হচ্ছে গিয়ে শহর থেকে ফিরছিলাম। আমি শহরে গিয়েছিলাম কোনো একটা কাজে। রাত তখন 8টা-9টা হবে। আমি গ্রামে ঢুকলাম। গ্রামে ঢোকার পর আমার হচ্ছে গিয়ে সেই বন্ধুর সঙ্গে আমার দেখা। ওই বড়লোক যেসব বন্ধুবান্ধব আছে তোরা বলে যে কি রে খাবি নাকি, আমাদের কাছে জয়েন্ট আছে 2টা। তো ও তখন বললো কি যে থাক খেয়ে যা। আমি বললাম যে না রে, যে ওরা জোর জবরদস্তি করে যখন ধরাইলো তখন একটা পুরো জয়েন্ট আমি একা খেয়ে ফেললাম। তো একটা জয়েন্ট খেলে যে কী অবস্থা হয় সেটা যারা খায় তারা জানে। তো এরকম অবস্থা হবে আমি ভাবতে পারি নাই। আমার একদম পুরো ঢুলঢুলা অবস্থা, নড়াচড়া করতে পারতেছি না। তো সেই মুহূর্তে আমি হচ্ছে তখন মোটরসাইকেলটা
চালাইতে শুরু করি এবং একটা পর্যায়ে আমাদের বাড়ির রাস্তার কাছাকাছি আসার সময় তখন মোটরসাইকেল ঠেলা শুরু করি। মানে আমি নিজেও বুঝতে পারতেছিলাম যে আমি কী করতেছি। তখন রাত প্রায় 11টা কি 12টা হবে, আমি ঠেলা শুরু করছি মোটরসাইকেল। আমি যে ঠেলে নিয়ে কিসের জন্য নিয়ে যাচ্ছি তাও আমি জানি না। মোটরসাইকেল তেল আছে, সব কিছু চলতেছে, ঠেলা নিয়ে যাচ্ছি। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম যে আমার চোখের সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে এবং এটা সেই মেয়েটা, এর আগের দিনের মেয়েটা। একে দেখে যে আমাকে পালাতে হবে অথবা আমার ক্ষতি করতে পারে সে বিষয়ে আমার কোনো খেয়ালই আসছিল না। তখন সেই মেয়েটি এসে আমার গলা টিপে ধরলো এবং গলা টিপে ধরে আমাকে শূন্য তুলে ফেললো উপরের দিকে। তো আমি তখন তার হাতটা সরানোর চেষ্টা করলাম এবং বললাম, আমাকে ছেড়ে দাও, আমাকে এরকমভাবে ইয়ে করো না। তো ঠিক সেই মুহূর্তে মেয়েটা আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমি সেখানে চুপচাপ শুয়ে আছি। তারপর আমি দেখলাম আমার শরীরে আজকাল একটা আলো জ্বললো, আমার মুখের উপর একটা আলো জ্বললো। তারপর আমার আর কোনো সেন্স নাই, আমি কি করেছি, কোথায় আছি, কোথায় গিয়েছিলাম, এসব বিষয়ে আমার কোনো সেন্স ছিল না। আমি সম্পূর্ণ অচেতন হয়ে যাই এবং আমি দেখতে পাই যে জাস্ট খালি মেয়েটা আমার মুখের উপর এসে বসলো আর কি, এবং বসে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমার আর কিছু মনে থাকে না। তারপর আমার সাথে কি ঘটেছে, আমাকে কোথায় কে নিয়ে এসেছে তাও আমি জানি না। এর পরের দিন যখন আমার ঘুম ভাঙে তখন আমি নিজেকে আবিষ্কার করি একটা অন্ধকার রুমের ভেতরে। চারিদিকে অন্ধকার, বাইরের কোনো আলো দেখা যাচ্ছে না। একটা মাত্র ছোট্ট ছিদ্র, সেই ছিদ্র দিয়ে বাইরের একটা আলো ঘরের ভিতরে দেখা যাচ্ছে এবং সেটা বেশ অদ্ভুত ছিদ্র। আমি এরকম জায়গা এবং এরকম জিনিসপাতি কখনো দেখিনি। তবে যে বিছানার উপর আমি শুয়েছিলাম, বিছানাটা বেশ আরামদায়ক ছিল এবং বেশ অদ্ভুত ছিল বিছানাটা। আমি উঠে বসলাম, বেশ নরম বিছানা, বুঝতে পারছি। তো অনেকক্ষণ সেখানে শুয়ে থাকার পর আমার পিঠ মাঝে মাঝে সব ব্যথা হয়ে গিয়েছে। আমি কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারবো না, তবে অনেকক্ষণ অসচেতন ছিলাম সেটা জানি। তো ঘুম থেকে উঠে পড়লাম। উঠে তখন আমি এদিক ওদিকে তাকাচ্ছি, কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। তো ঠিক সেই মুহূর্তে একটা দরজা কেউ একজন খুললো এবং খোলার পর ঘরের ভিতরে একটা ছায়া প্রবেশ করলো। তো সেই ছায়াটা তখন বললো কি যে, আপনি জেগেছেন, আপনি বসুন, আপনার জন্য একটু পরেই সে আসবে এবং আপনার কি কিছু প্রয়োজন আছে, আমি আপনার খিদমতে সবসময় হাজির। অন্ধকারে একজন মেয়ে কথা বলছে, কিন্তু সেই মেয়েটার চেহারা, তার অন্যান্য অবয়ব, শরীর কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ অন্ধকার চারিদিকে। আমি তখন বললাম যে আমি কোথায় আছি, আর এখানে এত অন্ধকার কিসের জন্য? সে তখন বলল যে এখানে এখনো রাত, আর দিনের আলো ফুটলে আপনি বাইরের সমস্ত দেখতে পারবেন। আপনি যদি বলেন তাহলে আমি এখানকার সমস্ত লাইট জ্বালিয়ে দিতে পারি। তো আমি তখন বললাম যে হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিন। এবং আমি কোথায় আছি, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, এটা কোথায়, এটা কি আমার ঘর? মেয়েটি তখন উত্তর দিল, এটা যেখানেই হোক না কেন আপনাকে এখানেই থাকতে হবে এবং আপনাকে সে তুলে নিয়ে এসেছে। এটা একটা জিনেদের নগরী এবং ওটা হচ্ছে একটা পরী যে কিনা আপনাকে নিয়ে এসেছে। সেই মুহূর্তে আমি তখন অবাক হয়ে গেলাম। তারপর সে লাইট জ্বালালো, আমি দেখতে পেলাম সত্যি তাকে দেখা যাচ্ছে না এবং সে অদৃশ্য। এতক্ষণে তাকে যে অবয়বের মতো দেখা যাচ্ছিল, এখন তো তাকে একেবারেই দেখা যাচ্ছে না। তাকে আমি বললাম যে আপনি কোথায়, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। মেয়েটি তখন আমার সামনে দৃশ্যমান হলো, তার মুখে নাকাব পরা, শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছিল আর সমস্ত কিছু নাকাবে ঢাকা। বলল কি যে, আপনি কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারেন, আমি বাইরেই আছি, আর লাইট আমি জ্বালিয়ে দিলাম আপনার সুবিধার্থে, এগুলো আপনি দেখুন এখন। তারপরে সে মেয়েটি ওখান থেকে উধাও হয়ে গেল। আমি তখন বারবার তাকে বলতে শুরু করলাম, আরে শোনো, তুমি কে এবং তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, কোথায় এটা, আর তুমি আমাকে এখানে এনে কি করছো? আর আমি তো কিছু বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে আমি আশপাশটা ঘুরে ফিরে দেখতে লাগলাম। কি সুন্দর একটা বাড়ি, পুরো সাদা রং দিয়ে ঘেরা, আর চারপাশটা যেন একদম চকচক করছে, মনে হচ্ছিল কোনো হীরা বা ডায়মন্ড দিয়ে পুরো রুমটা সাজানো। প্রত্যেকটা জায়গায় ঠিক এরকমভাবেই সুন্দর ডিজাইন করা, ওরকম চকচকে জিনিস দিয়ে, এবং আলো জ্বালার সঙ্গে সেই জিনিসগুলো চকচক করতে শুরু করেছে। এই সমস্ত জিনিস দেখে আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম হয়তো আমি স্বপ্ন দেখছি। সেই জন্য হাতে একটা চিমটি কাটলাম, কিন্তু তাতে করে কোনো লাভ হলো না এবং আমি বুঝতে পারলাম যে এটাই বাস্তব এবং এটাই এখন আমার সঙ্গে ঘটছে। আমি দেখলাম কি যে ওইখানে একটা জানলা আছে এবং জানলাখানে একটা পর্দা দেওয়া। আমি জানলাটা সরিয়ে খোলার চেষ্টা করলাম। তারপর যখন জানলা খুলে বাইরের দিকে তাকালাম, তাকে আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি যেখানটাই দাঁড়িয়ে আছি সেটা অলমোস্ট প্রায় 15 থেকে 20 তলা বিল্ডিংয়ের ওপরে, এবং সেই বিল্ডিংটা একদম গম্বুজের মতো সরু। এরকম আরও বিল্ডিং সামনের দিকে আছে, কিন্তু সেগুলো এত লম্বা নয়। এরকম একটা বিল্ডিংয়ের চূড়ার উপরে আমি দাঁড়িয়ে আছি এবং সমস্ত গাছগুলো নিচে। আমি তখন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিলাম, কারণ জানালার কোনো গ্রিল ছিল না। আমি জানলা বন্ধ করে তখন ঘরের ভিতরে আসলাম। কি আশ্চর্য, আমি এখানে কিসের জন্য? আমি যখন পর্দা সরিয়ে বাইরের দিকে যখন আবার তাকালাম, দেখতে পেলাম যে বাহিরে বড় বড় পাখি উড়াউড়ি করছে, বিশাল আকৃতির বড় বড় ঈগল পাখির মতো পাখি উড়াউড়ি করছে। আমি আসলে কোনো কিছু বুঝতে পারছি না। মেয়েটি তাহলে কি বললো, এটা জিনেদের দেশ, কিন্তু আমি জিনেদের দেশে কি করছি? আর আমি তো গতকালকে বাইক নিয়ে বাড়িতে ফিরছিলাম।
তাহলে তখন আমার মাথায় আসলো যে কোনো একটা মেয়ে আমাকে ধরেছিল এবং আমার গলা চেপে ধরেছিল, তারপর আচমকা আমাকে সে ছেড়ে দেয়, তারপর আমার চোখের সামনে এসে তারপর আমার কিছু মনে নেই। তাহলে সে মেয়েটি কে এবং আমাকে এখানে কেন নিয়ে এসেছে, কে নিয়ে এসেছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি তখন আশপাশে এদিক ওদিকে তাকাতে শুরু করলাম এবং বললাম যে কেউ আছেন, আশেপাশে কেউ আছেন? ঠিক সেই মুহূর্তে আবার মেয়েটি ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর মেয়েটি বলল যে আমি এখানকার দাসী, আপনার খিদমতে আছি, আপনি বলুন আপনার জন্য কি করতে পারি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন। সে বলল আমি তো আনিনি, এনেছে আমাদের রাজকুমারী, আপনাকে এখানে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে আপনি তার কাছেই জিজ্ঞেস করবেন, সে হয়তো আপনাকে সেটার উত্তর দিতে পারবে। আমি যেন কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম যে আমার সঙ্গে কি ঘটছে। যাক, অনেকটা সময় কাটে মাঝখানে। বেশ খানিকক্ষণ পর আমি খেয়াল করলাম দরজাটা আলতো খোলার শব্দ হলো এবং একটা মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। মেয়েটার পেছন সাইড দেখা যাচ্ছে, কারণ সে দরজাটা বন্ধ করছে। এবং সে যখন আমার দিকে তাকালো, আমি তার চেহারার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ এই 2 দিন আমি এই মেয়েটাকেই দেখেছি, কিন্তু বাস্তব এবং এরকম সচেতন অবস্থায় আমি তাকে এরকমভাবে দেখিনি। আমি অচেতন ছিলাম ওই সময়টাতে, নেশার ঘরে ছিলাম, কিন্তু এখন তাকে দেখে সত্যি আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি বলে বোঝাতে পারছিলাম না। আমি তখন তাকে বলি যে আপনি কে এবং আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন। মেয়েটি তখন বলল আমার নাম হুরাম এবং আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তার বিশেষ কিছু কারণ আছে। আমি বললাম কিছু কারণ মানে আপনি কে? সে বলল আমি একটা জিনের মেয়ে এবং একটা পরী এবং এই বিল্ডিং এর রাজকুমারী। তখন আমি বলে উঠলাম আপনি রাজকুমারী হন আর যাই হন, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এখান থেকে আমাকে দ্রুত বিদায় দিন, আমি এখান থেকে চলে যাব। মেয়েটি তখন বলল এত দ্রুত তুমি বিদায় পাবে না, তুমি আমার সঙ্গে অন্যায় কাজ করেছো, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাকে শাস্তি দেইনি, বরঞ্চ আমি তোমাকে নিয়ে এসেছি। এটার কারণ আছে, কারণটা তুমি জানতে পারবে। তুমি কি ক্লান্ত, ক্ষুধার্ত? ক্ষুধা লেগেছে তোমার, দেখে তো তাই মনে হচ্ছে। আমি তখন বললাম যে হ্যাঁ একটু লেগেছে। তখন আমি সেখান থেকে বললাম কিছু আমি বাড়িতে যাব, তাই বলে আমি সেখান থেকে চলে আসতে গেলাম, কিন্তু মেয়েটি আমাকে বাধা দিল, বলল না তুমি এখান থেকে চাইলে কোথাও যেতে পারবে না, আর তুমি যদি এখান থেকে বাইরে যাও তাহলে এখানে কিছু জিনেরা আছে যারা তোমাকে দেখলে তোমাকে বিরক্ত করবে, তোমাকে উত্ত্যক্ত করবে, তোমাকে উড়িয়ে আকাশের উপর থেকে ছেড়েও দিতে পারে, বলা যায় না। এখানকার জিনেরা ভালো না, সেহেতু তুমি এখান থেকে বাইরে যেও না। আমি তোমাকে নিয়ে এসেছি, এই পর্যন্তই থাক, এরপরে কোনো কিছু করার চেষ্টা করো না, নির্ঘাত তুমি প্রাণে মারা যাবে। এই কথা শোনার পর তখন আমি ওইখান থেকে বের হচ্ছিলাম না। তখন মেয়েটি বলল কি যে কি ভয় পেয়েছ? একজন চেয়ারম্যানের ছেলে হয়ে এরকম ভয় পাওয়া আসলে কি মানায়? তখন আমি বললাম না, ভয় পাবো কিসের জন্য, আমি চলে যাচ্ছি। মেয়েটি তখন আমার হাসলো, এসে বলল তুমি যেতে পারবা না, কারণ এখান থেকে যাওয়ার অনুমতি তোমার নেই। দরজাটা তখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। আমি তখন দরজা খোলার চেষ্টা করলাম, লোহার দরজা, কিন্তু কোনোভাবে খুলছিল না। তখন আমি বললাম যে কি ব্যাপার, এরকম করে আমার কাছে আসছো কিসের জন্য? মেয়েটি তখন বলল তুমি আমার সঙ্গে কত বড় অন্যায় করেছো জানো? তুমি আমার গায়ের উপর দিয়ে তোমার ওই বাহনটি তুলে দিয়েছিলে, যে বাহনটি আমার বুকের ওপর দিয়ে উঠে গিয়েছিল এবং আমি খুব ব্যথা পেয়েছিলাম। সেই রাতে আমি তোমাকে কোনো ক্ষতি করতে পারিনি এবং তোমাকে আমি ঠিকঠাক মতো দেখতেও পারিনি, তুমি দৌড়ে বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলে। কিন্তু দ্বিতীয় রাতে আমি যখন তোমাকে এখানে পাই, প্রথম রাতে আমি বিড়ালের রূপ ধরে এখান দিয়ে যাচ্ছিলাম এবং ঠিক সেই মুহূর্তে তুমি এরকম একটা কাজ করো। কিন্তু দ্বিতীয় রাতে যখন তোমাকে আমি ওই মারার জন্য আমি তোমার কাছে যাই এবং যখন তোমাকে আমি প্রথমবার দেখে আমি সত্যি কথা বলছি তোমার প্রেমে পড়ে যাই। এরকমটা কোনোদিন হয়নি যে আমি কাউকে দেখেছি এবং তার প্রেমে পড়ে গিয়েছি। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি বেশ সুদর্শন এবং তুমি বেশ ভালো একটা ছেলে, এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি এবং এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে। এই কথা শোনার পর আমি তখন বললাম যে চেয়ারম্যানের ছেলে বলে আমি সুন্দর, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সুন্দর বলে তাকে সেখানে নিয়ে আসতে হবে সাথে করে? আপনি তো অনেক সুন্দর। মেয়েটি বলল কি যে হ্যাঁ আমি অনেক সুন্দর, তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই নিশ্চয়ই। আমি তখন বললাম যে তুমি অনেক সুন্দর, সুদর্শন এবং অনেক রূপসী, কিন্তু তুমি আমাকে বলছো ভালোবাসার কথা, কিন্তু তুমি বলছো আমাকে ফেরত দিয়ে আসবে না, তোমার সঙ্গে থাকতে হবে। সে তখন বললো হ্যাঁ আমার সঙ্গেই থাকতে হবে এবং এখানে থাকলেই বরঞ্চ আমার ভালোবাসা সার্থক হবে এবং পূর্ণতা পাবে এবং এখানে থেকেই তোমাকে ভালোবাসতে হবে, আমাকে অন্য কোথাও যেতে পারবা না। আমি তখন বললাম না, আমি বাড়িতে চলে যাব। মেয়েটি তখন আমার কাছে আসলো। কাছে আসার পর সে আমার একদম কাছে যখন আসলো তখন তার গায়ে এক ধরনের ঘ্রাণ ছিল, সেই ঘ্রাণটা আমাকে যেন কেমন কাবু করে ফেলছিল। তারপর সে আচমকা কোনো কথা নেই আমার ঠোঁটের সঙ্গে তার ঠোঁটটা স্পর্শ করালো এবং তার ঠোঁটটা এত নরম ছিল এবং সে এত চমৎকার একটা মেয়ে যে তার ঠোঁটের স্পর্শ পেয়ে আমি যেন ভুলেই গেলাম যে আমি কোথায় আছি।
সে আমাকে চুমু খেতে শুরু করলো এবং আমিও তাকে চুমু খেতে শুরু করলাম। এক পর্যায়ে সে আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বললো কিছু, চুমু পর্যন্ত সীমাবদ্ধ, এত সহজে সবকিছু করা যাবে না। তুমি দেখেছো, আমার এই চুমু খেতে হলে এখানে থাকতে হবে। আমি তখন খানিকটা লোভে পড়ে গেলাম। বললাম, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করা যাবে, কিন্তু কতদিন থাকতে হবে? সে তখন বললো, সেটা আন্দাজ করো কতদিন হয়, আমি আসলে জানি না। আর তুমি থাকো না এখানে, সমস্যা কি? আমি তোমাকে পছন্দ করি। তুমি এখানে থাকো, আমার সঙ্গে বেশ আনন্দ পাবা এবং মজা পাবা, এবং আমার সঙ্গে থাকলে তুমি অনেক কিছু শিখতে পারবা, এবং এইখানেই তোমাকে থাকতে হবে। আমি তখন রাজি হয়ে গেলাম। বললাম, আচ্ছা ঠিক আছে, দেখি এখানে থাকলে কি করা যায়। আর আমার তো এখন কোনো কিছু করার নেই। আমি যেন সেটাই ভাবছিলাম যে মেয়েটি যা বলে বলুক, কোনো একটা সময় হলে তখন তাকে সুযোগ বুঝে যাওয়ার কথা বলে দিব। আর এখন তো আমার এখানে কোনো কিছু করার নেই, সে যা বলবো তাই করতে হবে। এরপর আমি বললাম, আমার ক্ষুধা লেগেছে। মেয়েটি তখন বললো যে আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নিয়ে খাবার টেবিলে যাই। তারপর ও আমার হাত ধরলো, হাত ধরে ওই জায়গা দিয়ে যাচ্ছিল এবং একটা খাবার টেবিলে আমাকে নিয়ে গেল। সেই খাবার টেবিলে যখন বসালো, দেখতে পেলাম কিছু জিন, যাদের মাথা কিনা গরুর মতো ছিল। এরকম মাথা এর আগে আমি কখনো দেখিনি। মাথাটা একদম গরুর চেহারার মতো এবং ওরকম অদ্ভুত চেহারা। সেই জিনগুলো তখন খাবার দিয়ে গেল। আমি তখন বললাম যে এই খাবারগুলো কোত্থেকে আসছে? ওরকম বললো, আমাদের এখানে হেসেলে তৈরি হয়, রান্না হয় এবং সেখান থেকেই দিয়ে যাচ্ছে। এখানকার বিল্ডিংয়ের স্ট্রাকচার খুবই অদ্ভুত। এরকম বিল্ডিং এবং এরকম সিঁড়ি আমি জীবনে কোনোদিন দেখিনি। বেশ অদ্ভুত কিসিমের সমস্ত জিনিসপাতি। বেশ কিছু জিন তখন সেখানে খাবার দিয়ে গেল। আমি এবং সে বসে খাবার খেতে শুরু করলাম। কিছু খাবার ছিল এত পরিমাণ বিশ্রী যে মুখে দেওয়া যাচ্ছিল না, একদম কাঁচা মাংস মনে হচ্ছিল, আর হাড় দিয়ে সেই মাংসগুলো তৈরি করা। আমি তখন বললাম, এগুলো কিভাবে খাও তোমরা? ও তখন বললো, এগুলো খেতে খেতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। তখন সে মোটা একটা হাড় নিয়ে সেই হাড়ে কামড় দিল। হাড় যে কেউ এত মজা করে খেতে পারে সেটা আমার বিশ্বাস হচ্ছিল না। আমি সেখানে থাকা কিছু মিষ্টি, ফল এবং আর কিছু ভাত জাতীয় খাবার ছিল, সেগুলো খেলাম। সঙ্গে একটা তরকারি ছিল, এত চমৎকার ছিল, সেটা আমি খেয়ে তখন তৃপ্তির ঢেকুর তুললাম। বেশ ভালো লাগছিল না আমাকে সেখানে থাকতে, কারণ হচ্ছে খাবার ভালো না, এরকম অদ্ভুত জায়গায় আমাকে থাকতে হবে। আর আমি সুদর্শন বলে আজকে এই পরিটায় পাল্লায় পড়ে গিয়েছি, এরকমটা আমার মনে হতে লাগলো। চেয়ারম্যানের ছেলে হয়ে সুদর্শন হয়ে পড়েছি এক বিপদে। এই বিপদ থেকে আমাকে কি উদ্ধার করবে আমি বুঝতে পারছিলাম না। আর তার সঙ্গে থাকা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না, কারণ তার সঙ্গে আমাকে থাকতেই হবে, কোনো কিছু করারও নেই। কি করব যেন কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করার পরে সে আমাকে নিয়ে গেল সেই কক্ষে, এবং সেখানে গিয়ে ও বলে কিছু, তুমি সব তোমার জন্য কাপড় চোপড় এবং যা যা প্রয়োজন সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছি। তো আমি তখন সেখানে বসলাম এবং ও তখন আসলো, এসে তখন আমার পাশে বসলো। বসে তখন বললো কি যে, আমি দেখেছি যে গ্রামের ভিতরে তুমি বেশ অদ্ভুত সমস্ত কাজ করে বেড়াও, এটা কেন করো? এটা করা কি তোমার ঠিক? তুমি গ্রামের মানুষকে উত্ত্যক্ত করে বেড়াও। আমি প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম প্রচণ্ড রাগ হয়েছিল, এবং এরপরে তোমাকে ফলো করেছি কয়েকদিন। গ্রামের মানুষকে তুমি যেরকম উত্ত্যক্ত করে বেড়াও, এটা তো তুমি একদমই ঠিক করো না। মানুষকে মানুষ বলে গণ্য করো না, ছোট মানুষকে ছোট মনে করো, এরকমটা কি ঠিক? আমি তখন বললাম যে ওটা তো ছোট লোক, আর আমি চেয়ারম্যানের ছেলে, আমি বড় লোক এবং সমস্ত দিক দিয়ে আমি সমৃদ্ধশালী। তো পরিটা তখন একটা থাপ্পড় মারলো আমার গালে, এবং মারার পর বললো কি যে, ছোট লোক তো তোর মানসিকতা, তুই এরকমভাবে মানুষকে মানুষ মনে করিস না, তাদের সকলকে এরকমভাবে বাজে মনে করিস, এটা তো তোর রক্তে আছে, এবং এটা তুই করলে কোনো দিনই তুই ভালো মানুষ হতে পারবি না। আমি তো তোকে পছন্দ করছি শুধুমাত্র তোর চেহারা এবং তোর রূপের জন্য, তাছাড়া আর কোনো কিছু না। আমি তোর চরিত্রকে পছন্দ করি না, চরিত্র ভালো না তোর, এটাকে শুধরা। তাই বলে পরিমেয়েটা সেখান থেকে চলে গেল, এবং সেখান থেকে যাওয়ার পর আমি বললাম কি যে, আমাকে এখান থেকে বের করো। সে আমাকে আটকে দিয়ে এখান থেকে চলে গেল। সারাদিন ওদিকে দিকে ঘুরতে শুরু করলাম, এবং প্রায় বিকেল মুহূর্ত তখন সে আসলো। এসে বলল, আসলে একটা কাজে গিয়েছিলাম তো, এই জন্য তোমার সঙ্গে দেখা করতে পারিনি। ওগো আমার সোনা পাখি, আসো। তাই বলে সে আমাকে তার কাছে টেনে নিল, এবং তার কাছে টেনে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। আসলে মূলত এই দিকগুলোতে আমি বেশি দুর্বল, মেয়েদের প্রতি আর কি। তো তার শরীর, তার চেহারা, তার পুরো শরীরের অংশ সমস্ত কিছু ছিল আমার জন্য বেশ লোভনীয়। এই জন্য আমি তেমন কিছু বলতে পারতাম না। ওই যখন আমার তার বুকের সঙ্গে চেপে ধরলো, তখন আমার বেশ অদ্ভুত লাগছিল, এবং বুকের মধ্যে একটা অন্যরকম ধরফর করছিল। এবং ও তখন আমার কপালে চুমু খায়, বলে কি যে, সকালে মনে হয় জোরে মেরেছি তাই না, তুমি ভালো হয়ে যাও। তাই বলে সে আমাকে হাত ধরে টেনে নিয়ে নিচে নিয়ে গেল। আমি যখন ইমারতের উপর ছিলাম তখন নিচের অংশ ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। নিচে যাওয়ার পর সেখানে একটা বাগান ছিল, এবং সেই বাগানের ভিতর দিয়ে সে হাঁটতে শুরু করলো। তার পরনে এক ধরনের ঝুলন্ত জামা আর কি, এমন জামা যে সেখানে শুধুমাত্র সমস্ত কিছু ঝুলে আছে উপর থেকে নিচ পর্যন্ত। মানে যে জামাটার ডিজাইন আমি কল্পনা করতে পারবো না বা বর্ণনা করতে পারবো না। আমাকে তখন এদিকে ওদিকে নিয়ে হাঁটালো, এবং গল্প করছিল, এই বাগানের গল্প করছিল, বাগান কীভাবে তৈরি করা হয়েছে,
এবং আশপাশটা কীভাবে এরকমভাবে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, সব জিনিসগুলো তা সে এক্সপ্লেন করতে শুরু করলো এবং দেখাতে শুরু করলো। কিছু জিনের সঙ্গে দেখা হলো, সেই জিনগুলো আমাকে দেখে হাসছিল এবং আমার সঙ্গে সে অদ্ভুতভাবে কথা বলছিল। এবং ওই দিন রাত্রেবেলা উনি তখন আমাকে ওইখান থেকে একটা কক্ষে নিয়ে যায়। সেই কক্ষের ভিতরে দুজন লোক বসেছিল এবং সে দুজন লোকের উপস্থিতিতে কোনো কিছু একটা করে, এবং সেটা কি করে আমি জানি না। তারপর ওইখান থেকে আমাকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং আমি যে ঘরটায় ছিলাম সেই ঘরটা চেঞ্জ করে অন্য একটা ঘরের ভিতরে নিয়ে যায়। সেই ঘরটা ছিল আরও সুন্দর, আরও বড় এবং পরিপাটি করা। তো আমি সেখানে বসলাম, দেখলাম যে এটা একটা মেয়েদের ঘর আর কি, মেয়েরা যেরকমভাবে থাকে। তো সেই মুহূর্তে আমি খেয়াল করলাম যে পরিমেয়েটা ঘরের দরজা বন্ধ করছে। আমি বললাম যে কী ব্যাপার, ঘরের দরজা বন্ধ করছো কিসের জন্য, কী হয়েছে? ও তখন বললো, বন্ধ করবো না, আমি তোমাকে বিয়ে করেছি, এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে। তা আমি যে বিকেলবেলা সন্ধ্যার দিকে বিয়ে করেছি ওকে, তা আমি নিজেও জানতাম না। ও তখন আমার কাছে আসলো, এসে বললো কি যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছি এবং এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে, এইখানে আমার কক্ষে, আমার বিছানায়। তারপর ও আমার কাছে আসলো, কাছে এসে আমাকে একটা তক্তার সঙ্গে পিছনে চেপে ধরলো, ধরে তখন আমার ঠোঁট থেকে চুমু খেতে শুরু করলো। এবং প্রথমবারের মতো ওই দিন বিয়ের রাত ছিল, যেহেতু আমাদের বাসর রাত ছিল, এবং তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়। তো সেই শারীরিক সম্পর্কটা ছিল একদম জাগতিক এবং অন্য রকমের। স্বাভাবিক পর্যায়ে মানুষের মেয়েরা যেরকম হয় ওরা সেরকম না। ওদের সমস্ত শরীর, সমস্ত অবয়ব, সমস্ত জিনিসপাতির জন্য অন্যরকম, গোপনাঙ্গ, সমস্ত জিনিস অদ্ভুত, এবং সেটা এত সুন্দর, এত অন্যরকম, আমি বিষয়টা বলে বোঝাতে পারবো না। আমি ওই দিনকে সর্বোচ্চ মজা পেয়েছিলাম, যা কিনা আমাকে সেখানে থাকতে বাধ্য করে আর কি। আমি তখন ওইখান থেকে ছেড়ে আসার কথা চিন্তাই করতে পারছিলাম না। ওইখানে আমি থাকতে শুরু করলাম ওর সঙ্গে। প্রথম দিন রাতে যখন আমাদের বাসর ঘর হলো এবং সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম কি যে আমরা উলঙ্গ অবস্থায় একে অন্যের সঙ্গে জড়িয়ে ধরে শুয়ে আছি। এবং তখন আমি প্রথমবার মতো বুঝতে পারলাম যে জিনেদের শরীর এবং মানুষের শরীর আলাদা হয়, এবং তাদের শরীরের অবয়ব, তাদের শারীরিক গঠন এবং স্তনের গঠন, এই সমস্ত কিছু আলাদা হয়। আমি তখন তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম তার বুকের ভিতরে। অনেকক্ষণ পরে সে উঠে চলে গেল এবং আমি শুয়ে রইলাম। আমি তখন উঠলাম, ওঠার পর আমাকে বেশ কিছু কাপড় দেওয়া হয়েছিল, সেখান থেকে কাপড়গুলো পরলাম, পরে তার সঙ্গে খাবার খেতে গেলাম। এবং এরপর থেকে আমি যেখানে যেতাম তার সঙ্গে যেতাম, এবং আশেপাশে অনেকে জানতে পারে যে সে নাকি আমাকে বিয়ে করেছে, এবং এই জন্য তারা আর কোনো কিছু বলতো না। কারণ যদি মনে করতো স্বাভাবিক একদম বেচারা মানুষ, তাহলে হয়তো আমাকে ক্ষতি করার চেষ্টা করতো। কিন্তু যখন জানতে পারলো যে অমক পরীর স্বামী আমি, তো তখন তারা আর কি ওরকমভাবে তেমন কোনো কিছু বললো না। তো আমার মধ্যে তখনও বিয়ের 1 সপ্তাহ পর্যন্ত আমার মধ্যে দাম্ভিকতা ছিল, এবং আমি যেখানে চেয়ারম্যানের ছেলে, আমি মানুষকে দরিদ্র এবং ক্ষতি করতাম মানুষকে, এই সমস্ত জিনিস ওর পছন্দ ছিল না, পরিটার পছন্দ ছিল না। তো ও তখন আমাকে বলতো যে এরকমটা কখনো করবা না, তুমি যা করছো একদমই বাজে কাজ, এবং খুবই ঘৃণিত কাজ, ছোট ছোট যেসব কাজ করেছো, তারপর তুমি নেশা করো, এই সমস্ত জিনিস খুবই ঘৃণিত কাজ। তোমার আব্বাজানকে আমি দেখেছি, তিনি বেশ সম্মানিত লোক এলাকার মধ্যে, শুধুমাত্র তোমার কারণে সে বদনাম, এবং তোমার কারণে সে সমস্ত কিছু করেছে আর কি, তোমার বদনামের ভাগিদার হয়েছে, এটা তুমি করো না। তারপর এরকম করে প্রায় সপ্তাহখানি কাটে। আমার অ্যাগ্রেসিভ মনোভাব ছিল, 2 সপ্তাহ, প্রায় 3 সপ্তাহ এরকম করে কেটে যায়। তখন পর্যন্ত আমার অ্যাগ্রেসিভ মনোভাব ছিল, এবং আমি সবসময় এরকমটা ওর সঙ্গে থাকতাম, ওর সঙ্গে ঘুমাতাম, ওর সঙ্গে খেতাম, ওর সঙ্গে চলাফেরা করতাম। মাঝে মধ্যে আমাকে বাগানে ঘুরতে নিয়ে যেত। তো এখানেই একঘেয়ে জীবন হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে একদিন আমি আমার ওই বিল্ডিংয়ের বারান্দার এক জায়গাটা বসে আছি। তো তখন আমাকে সে ডেকে বললো, চলো আজকে রাজ্য ভবনে যাব, এবং গেলে তুমি বুঝতে পারবে কিছু কয়েকটা জিনিস। তারপর ও আমাকে একটা গাড়িতে তোলে, গাড়িটার সামনে 2টো ঘোড়া আছে, ঘোড়া দুটো হচ্ছে কি সেই গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে, এবং আমরা তখন সেই বড় বিল্ডিংয়ের দেয়ালের ভিতর থেকে বের হলাম, মানে ওই বিল্ডিংয়ের যে বাউন্ডারি ছিল সেটা থেকে রাস্তায় বের হলাম। তো গাড়িটার বাইরের থেকে কিছু দেখা যাচ্ছে না ভেতরে, কিন্তু ভেতর থেকে বাইরে সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো আমি তখন হচ্ছে কি ওর পাশে বসে আছি, আমার হাত ধরে আছে। ওকে দেখতে একদম রাজকন্যার মতো লাগছে, হাতে সাদা হ্যান্ডকাফ, সাদা গ্লাভস পরে আছে, তারপরে সাদা জামা, খুব সুন্দর করে সেজেছে। তারপর সে গাড়িটা যখন একটা বাজারের কাছে আসলো, আসার পরপরই গাড়িটাকে সকলে ঘিরে দাঁড়ালো আর কি। তো ঠিক সেই মুহূর্তে ওইখান থেকে একটা হুড সরে গেল। তো সরে যাওয়ার পর আমি তখন তার হাত ধরে আছি, এবং সেখানে সমস্ত জন্য অদ্ভুত রকমের সব জিনেরা আছে। কারোর মুখ ছাগলের মতো, কারোর মুখ গরুর মতো, কারোর মুখ আবার বেশ বিভৎস, কারোর মুখ অদ্ভুত, কেউ ভালো, কেউ সুদর্শন, এরকম লোকজন সেখানে আছে। তো তখন বললো এই সব জিনেরা হচ্ছে নিম্ন শ্রেণীর বা এখানকার অঞ্চলের গরিব জিন। তো ঠিক সেই মুহূর্তে সেই জিনটি তখন ওদের সঙ্গে কথা বলতে শুরু করলো, মানে আমার পরি যে বউ আছে সেই বউটি। তখন বললো যে ওদের সমস্যা সম্পর্কে আমি শুনছি, এবং ওরা কি কি চায় সেই সম্পর্কে আমি বলছি। তো কিছু জিন সামনে এগিয়ে আসলো, এবং ওই মেয়েটি, মানে আমার স্ত্রী, তখন তাদেরকে কিছু অর্থ সহায়তা করলো,
এবং তোমাদেরকে কিছু একটা করে দেওয়ার আশ্বাস দিল, বললো যে তোমরা কোনো কিছু চিন্তা করো না। তোরা তখন বেশ খুশি হয়ে গেল এবং বলল যে আমি খুব আনন্দিত, আমি বেশ উৎফুল্লিত হয়েছি যে আপনি এখানে এসেছেন। তো এই কথা সকল শোনার পর তখন আমার মনে একটা জিনিস হতে শুরু করলো, আসলেই তো মানুষের ভালোবাসা সত্যি অদ্ভুত। নিম্ন শ্রেণীর যেসব মানুষ আছে তারা তো আমাদেরকে এমনিতেই সম্মান করে, তাদেরকে যদি অসম্মান করি, তাদেরকে যদি এরকমভাবে বাজে আচরণ করে তাদের সঙ্গে, তাহলে তারা এমনিতেই আমাদেরকে সম্মান করবে না। আর আমি যে কাণ্ড করেছি তাতে করে আমার আব্বাজান পরবর্তী টার্মে চেয়ারম্যান হতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ আব্বাজান যে সমস্ত কাজ করে বেড়ায়, আমার ভাই যে সমস্ত কাজ করে বেড়ায়, এগুলো তো আসলে ঠিক না। আমার তখন মনে হলো যে এগুলো থেকে আসলে বিরত থাকা উচিত, এইগুলো করা উচিত না, সেটাই আমার মনে হচ্ছিল। তো যাই হোক, আমি ওইখানে থেকে ওই জিনিসগুলো শিখলাম এবং ও প্রায় প্রায় দিনই আমাকে ওই সমস্ত জিনিস করার জন্য বের হতো। এমনকি দেখা যেত যে গরিব একজন মানুষ, তার খাবার কিছু নেই, তখন সে তার ওইখান থেকে সে নিজে যে খাবারগুলো নিয়ে বের হয়েছিল সেই খাবারগুলো দিয়ে দিত। মানে আমরা পিকনিকে যাওয়ার জন্য যে খাবারগুলো বের করেছিলাম, আমরা পিকনিকে যাচ্ছিলাম, পথিমধ্যে খাবারের জন্য ডেকেছে, তখন সে সেই খাবারগুলো দিয়ে দিয়েছে। আসলে তো শাসক হওয়া অথবা জনপ্রতিনিধি হওয়ার মানে তো এটাই। ওর এরকম দয়া মায়া দেখে তখন আমার মন থেকে এই জিনিসটা উঠে গেল যে না, আমি আর কোনো সময় কারোর সঙ্গে বাজে আচরণ করবো না। আমার মধ্যে তখন একটা পরিবর্তন আসলো, কারণ এই জিনিসগুলো আমি দীর্ঘ বেশ কিছুদিন ধরে দেখছি এবং এখানে সমস্ত মানুষজন তাদেরকে সম্মান করে, তাদেরকে দোয়া দেয়। এই জিনিসগুলো তখন আমার মনের মধ্যে গেঁথে গেল। ও তখন আমাকে বলল, ওদিনকে আমি এবং ও পিকনিকে গিয়েছিলাম, আমাদের ওই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা রাজ্য ছিল, একটা লেকের পাড় ছিল, সেই লেকের পাড়ে আমি এবং ও তখন পিকনিকের জন্য গেলাম। তো সেখানে পিকনিক করছিলাম এবং আমাকে বলছিল, দেখেছো যে মানুষকে অথবা জিনকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমার আব্বাজানের অনেক সম্মান আছে এখানে এবং আমি চেষ্টা করি যেন সম্মানের সহিত বাঁচতে, এবং এখানে আমি তোমাকে নিয়ে এসেছি তোমাকে আটকে রাখার জন্য না। সত্যি কথা, আমি তোমাকে খুব পছন্দ করি আসিফ, এবং তোমাকে আমি ভালোবাসি, এই জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। তাছাড়া আমার আর তোমার প্রতি কোনো স্বার্থ নেই। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, তোমাকে এখানে জোর করে আটকে রেখেছি, সেটা হয়তো তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমি এটা ইচ্ছা করে করিনি। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে পরিবর্তন করতে চাই। তুমি এরকমটা হইও না, তোমার ভাইয়ের মতো হইও না। তোমার ভাই একজন জালিম, আমি দেখেছি। তোমার ভাইয়ের মতো হইও না, তুমি ভালো একজন মানুষ হও, এতে করে তোমার আব্বাজানের সম্মান টিকে থাকবে। আমি তখন প্রথমবারের মতো সেদিনকে শিখতে শুরু করি আর কি, যে না, সে যা বলেছে সত্যি কথা বলেছে। এরপর আমি তার বুকের ভেতরে যাই এবং আমি কান্না করতে থাকি। তখন তাকে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে শুরু করি। বলি কি যে হুরাম, সত্যি আমি আর এরকম কোনো কিছু করব না। আমি সত্যি বুঝতে পেরেছি এবং এই কয়েকদিন তোমার সঙ্গে থেকে আমি সত্যি উপলব্ধি করতে পেরেছি যে না, তুমি যেটা বলেছো সেটা একদম সত্যি কথা, এবং আমি সত্যি সত্যি বিশ্বাস করেছি যে তুমি আমাকে ভালো বানানোর জন্য হয়তো এখানে নিয়ে এসেছো। সে তখন বললো, আরে পাগল, কান্না করছো কিসের জন্য? আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি নিয়ে এসেছি। দেখো, তুমি আমার পেটের উপর দিয়ে যে মোটরসাইকেলের যে চাকাটা তুলে দিয়েছিলে, এখানটা এখন পর্যন্ত মাঝে মধ্যে ব্যথা করে। তোমার সঙ্গে যখন আদর করো তুমি আমাকে, তখনই এটা ভেতরের দিকে ব্যথা লাগে। আমি তোমাকে তখন কিন্তু কিছু বলিনি, কারণ আমি তোমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছিলাম এবং তোমার সঙ্গে আমি থাকতে চাই সারা জীবন, এটাই আমার আশা, এবং আমি চাই তুমি ভালো একজন মানুষ হয়ে আমার সঙ্গে থাকো। তখন আমি বলি, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কি বাড়িতে যেতে পারবো? ও তখন বললো কি যে না, তুমি এখনই বাড়িতে যেতে পারবে না, আর তুমি এখানেই থাকবা আজীবন আমার সঙ্গে, তোমাকে আমি বাড়িতে যেতে দিব না। তখন আমি বললাম যে তাহলে কি হলো, তুমি আমাকে ভালোবাসো এবং বলছো। তখন ও বললো, আরে মজা করছিলাম, তুমি যেও, তবে এখন না, তুমি আগে আমার সঙ্গে থাকো কিছুদিন, তারপর যেও। এরপরে আমি ওর সঙ্গে প্রায় আরও 2 মাসের মতো ওর সঙ্গে থাকলাম এবং আমি সত্যি কথা পরিবর্তন হয়ে গিয়েছিলাম। কারণ আমার তখন শুরুতে আমাকে নেশাতে খুব টানতো, কিন্তু আমি যেহেতু এখানে নেশাদ্রব্য পাচ্ছিলাম না, এবং ও আমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। এটা কিভাবে পরিবর্তন হয়ে যায় এবং আমি কিভাবে পরিবর্তন হয়ে যাই আমি জানি না। আমি তখন হচ্ছে কি ওর সঙ্গে সব জায়গায় যেতাম, মেলামেশা করতাম। তখন আমার অভ্যাস হয়ে গিয়েছিল যে আমি এখানে আছি, এখানে থাকি, ওর সঙ্গে এরকমভাবেই আমি বসবাস করি। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এবং আমি তখন বাড়ির কথা প্রায় ভুলে যাই। আমি যে বাড়ির কথা আমি জিকির করতাম আগে প্রায় প্রত্যেক দিনই বলতাম আমি বাড়িতে যাবো। কিন্তু পরবর্তীতে ওর সঙ্গে থাকতে থাকতে আমার এত পরিমাণ ওকে ভালো লেগে যায় এবং ওকে আমি ভালোবেসে ফেলি, এবং ভালোবাসার যে ইয়েটা এমন, সেটা যে কোনো মানুষকে পরিবর্তন করে দিতে সক্ষম। তো ও ওর ভালোবাসা দিয়ে আমাকে পরিবর্তন করে ফেলেছিল। প্রায় আমাকে এমনভাবে পরিবর্তন করে ফেলে যে আমি বাড়ির কথা ভাবতাম না,
বাড়িতে যাওয়ার কথা চিন্তা করতাম না, বা আমার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা সম্পর্কে আমি কোনো কিছু চিন্তা করতাম না। আমি ভাবতামও না। সবকিছু মিলিয়ে আমার জীবনটা যেরকমভাবে ও আমাকে বদলে দিবে সেটা আমি ভাবতেই পারিনি। ওর সমস্ত কিছু যেন এক অন্যরকম ভালোবাসাময় ছিল, এবং ও আমাকে খুব বেশি আদর করতো, ভালোবাসতো। আমি যেটা চাইতাম সেটা করতো ও। তো একদিন রাত্রেবেলা ওদের এক জায়গায় হচ্ছে কি বিয়ের দাওয়াত ছিল, এবং ও এবং আমি যাই, এবং ওখানে স্পেশালি আমার ওর অনুরোধে ওইখানকার যে খাবার পার্টি আছে বা যা খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করে, আমার জন্য ও হচ্ছে গিয়ে মানুষের যে খাবারগুলো ছিল ভালো মন্দ খাবার, সেই ভালো মন্দ খাবারগুলো অর্ডার করেছিল, এবং সেগুলো আমি খুব তৃপ্তি সহকারে খেয়েছি। এবং আমি আসলে জানতে পারলাম যে আসলে সভ্যতা কীরকম হয়, ক্ষমতা কীরকম হয়, বা যারা ক্ষমতাবান তারা কীরকম হয়, এবং আমি ওকে আমার নিজের জীবনের চাইতেও ভালোবেসে ফেলি। তো ওদিনকে ও আমাকে বলে যে, শোনো, চলো আজকে তোমাকে আমি বাড়িতে দিয়ে আসি, এবং আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো, তুমি বাড়িতে চলে যাও। আমি তখন ওকে জড়িয়ে ধরে বলি, না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। তখন আমি এবং ও সেই গাড়িতে করে ফিরছিলাম বাড়িতে। ও তখন বললো, তুমি না বাড়িতে যেতে চাইছিলে? আমি বললাম যে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর যেতে চাই না। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। ও তখন বললো, আরে পাগল, আমরা বাড়ির দিকেই যাচ্ছি, দেখো তোমার গ্রাম এটা। আমি বাড়ির দিকে তাকিয়ে তখন অবাক হয়ে যাই, সত্যি এটা আমার গ্রাম। আমি তখন ওকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি, না আমি যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি হুরাম, তুমি আমাকে পরিবর্তন করে দিয়েছ। ও তখন বলল যে, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না পাগল, আমি তোমাকে দিয়ে যাচ্ছি কিছুদিনের জন্য। তুমি প্রায় 3 মাস আমাদের এখানে আছো, 3 মাসে তোমার বাড়ির লোকজন তোমাকে খোঁজাখুঁজি করেছে, অনেক হাঙ্গামা হয়েছে, তুমি বাড়িতে যাও এখন, বাড়ি থেকে কয়েকটা দিন থেকে আসো, আমি দরকার হলে রাত্রেবেলা তোমার কাছে আসবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তাই বলে ও আমাকে চুমু খেলো, এবং কি আমার বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে গেল, বললো ঠিক আছে তুমি যাও। তাই বলে সে যখন চলে যাচ্ছিল তখন সেই গাড়িটা অদৃশ্য হয়ে গেল। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। আব্বা এবং ছোট ভাই তখন বাড়িতে ফিরছিল। আমাকে হঠাৎ করে রাস্তার সামনে দেখে আমার আব্বা আমাকে জড়ায় ধরে বলে, কি রে বাজান, তুই কই গেছিলি, এতদিন পর কোত্থেকে আসলি? আমাকে নিয়ে পুরো বাড়ির ভিতরে একটা শোরগোল পেঁচে গেল, এবং পুরো গ্রামে ছড়াছড়ি হয়ে গেল যে চেয়ারম্যানের ছেলে ফেরত আসছে। কোত্থেকে আসছে কিছু না জানে না। আমি তখন চুপচাপ ঘরের ভিতরে, আমি কারোর সঙ্গে কোনো কথা বলছিলাম না। আমি তখন বললাম পানি খাবো। পানি টানি খেয়ে আমি তখন কথাবার্তা বলে আমার আম্মার সঙ্গে 2-4 কথা বলে নিজের ঘরে চলে গেলাম। তো রাত ছিল যেহেতু সেহেতু আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম, আর আমি বেশ টায়ার্ড ছিলাম। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম। ওঠার পর আমি সকলের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলাম, কিন্তু কাউকে বলছিলাম না যে আমি কোথায় গিয়েছি এবং কি করছি। তো সেদিন আমার প্রথমবারের মতো আমার সেই গরিব বন্ধুটির সঙ্গে দেখা হয়, এবং ওকে আমি জড়িয়ে ধরি। ওকে অনেকবার অপমান করেছি, অনেক কিছু বলে। তো তখন বলে যে কি হয়েছে, আমি বলি কি যে কিছু না। তারপর ওকে আমি নিয়ে আমার হচ্ছে গিয়ে সেই নদীর ধারে যাই, এবং ও আমার ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। ওকে আমি অনেক অপমান করেছি, মাঝে মধ্যে বড় লোকদের সঙ্গে থাকলে অপমান করতাম। তোকে আমি সমস্ত ঘটনা খুলে বলি। ও তখন বলে, কি বলিস, এই জন্যই বুঝি এরকম করছিস তুই? তো ও তখন বলে কি যে, হ্যাঁ, তুই কাউকে বলিস না কিন্তু এই ঘটনা, শুধুমাত্র তুই আর আমি জানি এই ঘটনাটি, ঠিক আছে? তো আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কাউকে বলবি না সেটা আমি জানি, এবং ও আমাকে ওয়াদা করলো যে কাউকে বলবে না। তো তারপর পুরো গ্রাম ভরে আমি যে কদিনই মিশেছি, যে কদিনই থেকেছি, প্রত্যেকদিন রাত্রেবেলা পরি মেয়েটা আমার কাছে আসে, এবং আমার সঙ্গে ও থাকে, ও আমার সঙ্গে ঘুমায়, এবং আমার সঙ্গে গল্প করে। এবং এই পুরো 1 মাস আমি গ্রামে থাকি, এবং ও আমাকে নিয়ে যায় না, বলে কি যে তুমি এখানে থাকো, গ্রামের সকলের সঙ্গে মিশো, দেখবে গ্রামের সকল তোমাকে ভালোবাসবে। তো আমার যার সঙ্গে দেখা হতো, বৃদ্ধ কারোর সঙ্গে দেখা হলে তাকে উপকার করার চেষ্টা করতাম, ভিক্ষুক দেখা হলে তার সঙ্গে খাওয়াতাম। মানে আমি এত ভালো কীভাবে হয়ে গেলাম আমি জানি না। আমি নেশার ঘরে যেতাম না, ঠিকমতো পড়াশোনা করতাম, আমি যে ভালো রেজাল্ট করতাম না। আমার কয়েক মাস পর পরীক্ষা ছিল, আমি পরীক্ষাতে ভালো মার্ক পেয়ে পাশ করলাম, এবং সব মিলিয়ে আমার আব্বাজান পুরো গ্রামে সকলকে মিষ্টি খাওয়ালো, এবং গরু মেরে খাওয়ানোর মতো অবস্থা এরকম ছিল। আমরা আগে থেকেই বড় লোক, আমার দাদাজানও এই এলাকার চেয়ারম্যান ছিল, এবং আগে থেকে আমরা বড় লোক। তো পরবর্তীতে সকলে আসলে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছিল না যে আমি এরকম হয়ে গেলাম কীভাবে, এরকম পরিবর্তন হয়ে গেলাম কীভাবে। তো যাই হোক, আমি শুধুমাত্র এই পরিটার বদলতে পরিবর্তন হয়েছিলাম, এবং এখনও আমি সেই পরিটার সঙ্গে থাকি। এই ঘটনাটা অনেক আগের ঘটনা। এরপরে আমার আব্বাজান হচ্ছে গিয়ে চেয়ারম্যান থেকে হয়, এবং তিনি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার আব্বাজান এখনও বেঁচে আছেন, কিন্তু তিনি অসুস্থ। এবং মজার বিষয় হচ্ছে, আমি আমাদের এই এলাকার চেয়ারম্যান বর্তমানে, এবং আমি এখন পর্যন্ত বিয়ে করিনি, কারণ আমার স্ত্রী আমার জন্য সমস্ত কিছু। এবং সকলে বলে যে চেয়ারম্যান কত ভালো,
আমি সকলের সেবা যত্ন করার চেষ্টা করি এবং আমার স্ত্রী আমাকে এই সমস্ত কিছু শিখিয়েছে, সেই হুরাম পরি মেয়েটি। এবং আমি যখন এখান থেকে গায়েব হয়ে গিয়েছিলাম, আমাকে খোঁজার জন্য আমার আব্বা কি না কি করেনি। এই পুরো গ্রাম চষে বেরিয়েছে, পুরো জেলা এবং পুরো দেশ খুঁজে বেরিয়েছে, এরকম একটা অবস্থা। এবং আমার মোটরসাইকেল এখানে পড়েছিল, এটা তারা দেখেছিল। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরে আমাকে আর পাইনি আসলে, কিন্তু আমি 3 মাস পরে ফিরে আসি এবং এসে এরকম পরিবর্তন দেখে সবাই তখন অবাক হয়েছিল, আমি নিজে অবাক হয়েছিলাম। আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা যেন ভালো থাকতে পারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন চেয়ারম্যানের ছেলের জীবনের ঘটনা, যে ঘটনাটি কিনা তারই এক বন্ধু পাঠিয়েছেন এবং এটা হচ্ছে সেই বন্ধুটি যে বন্ধুটির কাছে ও সমস্ত ঘটনা শেয়ার করেছিল। তো এখনও সে ওই এলাকার চেয়ারম্যান এবং ওরকমভাবে বসবাস করে এবং তার নাম পরিচয় গোপন রেখে পাঠিয়েছেন এবং তার জন্য দোয়া করবেন, তার জন্য ভালো থাকে, সুস্থ থাকে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে ভিডিওতে কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।